জ্বালানি নিরাপত্তায় ঢাকা ওয়াশিংটন সমঝোতা সই। এলএনজি এলপিজি আমদানি সুবিধার পাশাপাশি গবেষণাতেও সহায়তা পাবে বাংলাদেশ। আমে মৃত্যুর বেশিরভাগই নিউমোনিয়ায়। সিলেট, বরিশাল ও ময়মনসিংহে আরও ৩ শিশুর মৃত্যু। প্রাণহানিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্বেগ, চিকিৎসা সহায়তার আশ্বাস। সম্ভাব্য প্রথম বিদেশ সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক উন্নয়নই বড় কারণ বলছেন বিশ্লেষকরা। চলতি বছরে বিএনপির কাউন্সিল চলছে কমিটি অঙ্গ সংগঠনের পুনর্গঠন। নির্যাতিত ও ত্যাগীদের নেতৃত্বে আসার প্রত্যাশা। নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং দলকে পরিচালনা করার তার রাজনৈতিক সক্ষমতা রয়েছে। এই ধরনের নেতৃত্ব বাছাই করতে আমাদের দল কখনোই ভুল করে না। পার্টির দুঃসময়ে পার্টির পাশে ছিল, পার্টিকে গ্রহণ করেছিল। তারা বিএনপির দুঃসময়ে তারা বিএনপিকে ছেড়ে চলে যাবে না, আমি বিশ্বাস করি। রাজধানীর কাঁচা বাজারে দাম বাড়ার আভাস। গরুর মাংসের দর বাড়লেও মশলায় এখনো স্বস্তি। চট্টগ্রামে বাড়ল পেঁয়াজের ঝাঁজ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মাইলস ফলক স্পর্শ করল বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক সই করল ঢাকা। এখন থেকে মার্কিন এলএনজি এবং এলপিজি আমদানির সুবিধার পাশাপাশি তেল গ্যাস গবেষণায়ও মিলবে মার্কিন সহায়তা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে যখন টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে ঢাকা ওয়াশিংটন জ্বালানি কূটনীতি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি বিভাগে সই হল এক ঐতিহাসিক সমঝোতা স্মারক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট নিজ নিজ দেশের পক্ষে এই কৌশলগত চুক্তিতে সই করেন। এই সমঝোতা স্মারক বাংলাদেশ মার্কিন ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি বড় মাইলফলক বলে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এমন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। This is a great day in our history of cooperation. Energy security is such a critical thing for all countries, all peoples, and we feel it every day today. Given what we are going through. চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ পাবে বাংলাদেশ। তবে কেবল বাণিজ্যিক লেনদেনই নয়, তেল, গ্যাস, জিওথার্মাল ও বায়ো এনার্জি খাতে কারিগরি সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণার নতুন পথ খুলে গেল এই এমওইউর মাধ্যমে। সরবরাহ ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করতে জ্বালানির উৎস বহুমুখীকরণের এই চেষ্টাকে ঐতিহাসিক বলছেন মার্কিন জ্বালানি সচিব। I could not be more excited to bring our two countries closer together. Partnerships between the United States and Bangladesh have led to great things in the past, and they will lead to great things in the future. অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন জ্বালানি দপ্তরের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই সমঝোতা স্মারক বাংলাদেশের শিল্পায়ন ও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদী রক্ষা কবচ হিসেবে কাজ করবে। পাশাপাশি জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করবে এই চুক্তি। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।
হামে মৃত্যুর অধিকাংশই হচ্ছে নিউমোনিয়াজনিত কারণে। ফুসফুসের সংক্রমণ, মস্তিষ্কের প্রদাহ সহ আক্রান্ত শিশুদের দেখা দিচ্ছে নানা জটিলতা। শুক্রবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। এতে জানানো হয়েছে 5 বছরের নিচে মারা যাওয়া শিশুদের 4 জনের 1 জন নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। হাসান আল মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টিকা দেয়া শুরুর 1.5 মাস হতে চলল, এখনও কমছে না হামের সংক্রমণ। প্রতিদিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঝুঁকি কমাতে করণীয় বিষয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। হামে আক্রান্ত শিশুর অধিকাংশ মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। হামে আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেন শিশু বিশেষজ্ঞরা। ব্রেনে যে সমস্যাটা হয় অ্যাকিউট ইমার্জেন্সি হিসেবে আসে সেটাকে বলে এনকেফালাইটিস, অর্থাৎ ব্রেনের কোষগুলোতে ইনফেক্ট করে। সাধারণভাবে এগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। 2%-ও কম বাচ্চাদের ওখানে ব্রেনের মধ্যে একটা দীর্ঘমেয়াদী লেশন তৈরি করে, যেটাকে বলা হয় SSPE। প্রতি বছর 5 বছরের নিচে মারা যাওয়া 24,000 শিশুর মধ্যে প্রতি 4 জনে 1 জন নিউমোনিয়াজনিত কারণে। বুকের দুধ কম পাওয়া, ভ্যাকসিন না দেয়া, ভিটামিন A+ ক্যাম্পেইন না হওয়ায় বেশি ঝুঁকিতে পড়ছেন শিশুরা। কাশি, শ্বাসকষ্ট, স্যাচুরেশন কমে যাওয়া, ঠোঁট তার নীল হয়ে যাওয়া, এইগুলি হলে মানে মনে করবেন যে তার নিউমোনিয়া ডেভেলপ করেছে। সেই ক্ষেত্রে যদি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা মর্টালিটি কমাতে পারবো। পুষ্টিহীনতা, ভ্যাকসিনের ঘাটতি এবং দেরিতে হাসপাতালে আসাকে হামে মৃত্যুর অন্যতম কারণ বলে জানান বক্তারা। তো এবারের এই মিজলসটা বাড়ার মূল কারণটা হলো টিকাদান কর্মসূচিতে একটা ছেদ পড়া, সেই সাথে ছিল অপুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। আরেকটা ছিল ভিটামিন A। এই ভিটামিন A এর ক্যাপসুলটাও সময় মতো হয়তো দেওয়া হয়নি ঠিক মতো, সে কারণে দেখা গেছে শিশুরা এই মিজলসে এবার এত বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। হামে মৃত্যুর হার কমাতে উপজেলা পর্যায়ে জ্বর করোনার বসানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। শুক্রবার সকাল 10টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট, বরিশাল ও ময়মনসিংহে 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়। সকালে বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট 311 জন। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আরও 1 শিশুর। এ নিয়ে হাসপাতালটিতে চলতি বছর মোট মারা গেছে 21 জন। এখন পর্যন্ত বরিশাল বিভাগে হামে আক্রান্তের সংখ্যা 4,500-এর বেশি। এদিকে সবশেষ তথ্য অনুযায়ী হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে মারা গেছেন আরও 1 শিশু। দেশে হামের প্রকোপ এবং শিশু মৃত্যু নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। সেই সাথে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। নিউ ইয়র্কের মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিশেষ ব্রিফিংয়ে এই সংকটের বিষয়টি উঠে আসে। শিশুদের রক্ষায় জরুরি চিকিৎসা এবং টিকা সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। নিউ ইয়র্ক থেকে আব্দুল আহাদের আরেকটি প্রতিবেদন। নিউ ইয়র্কের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত বিশেষ এই ব্রিফিং এর মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর ওচায়ের মধ্যে $1.8 বিলিয়ন নতুন সহায়তা চুক্তি। তবে এই বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে আসে বাংলাদেশের বর্তমান হাম পরিস্থিতি। মার্কিন আন্ডার সেক্রেটারি জেরেমি পি লুইন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বাংলাদেশের শিশুদের মৃত্যু মিছিলে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ব্রিফিংয়ে বাংলাদেশে হাম ও উপসর্গ নিয়ে শত শত শিশুর মৃত্যু ও সামগ্রিক স্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরা হয়। এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জেরেমি লুইন নিশ্চিত করেন এই নতুন তহবিলের একটি অংশ বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে। Bangladesh is supported in this funding announcement as it was in the first, and one of the sectors we're supporting is medical, and so I think the OCHA team, as the money gets allocated, will have more detail, and this goes back to the point about radical transparency. You can see exactly who it's going to for exactly what clinics and support. জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার জানান পরিস্থিতি অত্যন্ত জরুরি এবং তারা স্বচ্ছতার সাথে এই সহায়তা বণ্টন করবেন। The portion of the Bangladesh funding from the US, but also from our other donors as well, and how much of that is then going to work on life-saving
medical treatments. And so if this is identified by our local experts and colleagues as a life-saving priority, then it will be part of that. So that's about 14 to 15% of the total already. মূলত ট্রাম্প প্রশাসনের হিউম্যানিটেরিয়ান রিসেট চুক্তির আওতায় এই বিশাল তহবিল ঘোষণা করা হয়েছে। গত 4 মাসেই এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের প্রায় 2 কোটির বেশি মানুষের কাছে দ্রুততম সময়ে জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় বিশ্বের যে 21টি দেশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এখন দেখার বিষয় আন্তর্জাতিক এই চুক্তি বাংলাদেশের দুর্গম অঞ্চলের শিশুদের জীবন বাঁচাতে কতটা দ্রুত কার্যকর হয়। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গেল 2 বছরে একাধিকবার চীন সফর করেছে দেশের বড় রাজনৈতিক দলগুলো। আগামী জুনে সম্ভাব্য প্রথম বিদেশ সফরে চীনে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বাণিজ্য ছাড়িয়ে সফরের কারণ হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নকে। বিশ্লেষকরা বলছেন চীনের বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা কাজে লাগাতে পারলে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। বিস্তারিত জানাবেন কামরুল হাসান জনি। 50 বছর ধরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাংলাদেশের। আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের দৃশ্যমান অবনতি ঘটে। নির্বাচনের আগে একাধিকবার চীন সফর করে বিএনপি। একই সময়ে জামাত, এনসিপি ও তাদের সমমনা দলের নেতৃবৃন্দ চীন সফরে যান। সরকার গঠনের পরও বিএনপির নেতারা চীন সফর করেছেন। সবশেষ চীন সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আগামী জুনে সম্ভাব্য চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের ঊর্ধ্বতন এই নেতা বলছেন বিএনপির উচ্চ পর্যায়ের সফরটি প্রধানমন্ত্রীর চীন সফরের প্রেক্ষাপট তৈরি করেছে। এই জুন মাসের প্রস্তাবিত সফরটির একটি ক্ষেত্র আমরা প্রস্তুত করে দিয়ে আসছি বা সেটা বলতে চাই না, বাট একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। চীন সফরে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চীন যে কাজগুলো করেছে তার অনুকরণে আমরা অনেকগুলো প্রকল্প আমরা আমাদের বাংলাদেশে নিতে পারি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যুদ্ধে জড়ানোর কারণে বিশ্বব্যাপী চীনের রাজনৈতিক গুরুত্ব বেড়ে গেছে। তাই দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এই দেশের সঙ্গে তাল মেলাতে চায় এনসিপিও। চায়নার যে রাজনৈতিক ইম্পর্টেন্স সেটা তো পৃথিবীব্যাপী দিনকে দিন বাড়ছে। সো এই রাজনৈতিক ইম্পর্টেন্সের সাথে আসলে এনসিপি কি তাল মেলাতে চাচ্ছে কিনা? অবশ্যই আমরা যে কোনো ধরনের নতুন রাজনৈতিক যে পোলারাইজেশন, নতুন রাজনৈতিক যদি বন্দোবস্ত তৈরি হয় সেটার সাথে বাংলাদেশ তথা এনসিপি তো তাল মিলিয়ে চলতেই চাইবে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষকরা বলছেন দলগুলোর ঘন ঘন সফর রাজনৈতিক কৌশলের ইঙ্গিত হলেও বড় আকর্ষণ হচ্ছে চায়না বিনিয়োগ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের বৈরিতার কারণেও বাংলাদেশকে আরও কাছে টেনেছে দেশটি। যদিও সীমাবদ্ধতা, দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতায় অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্কটা পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে এটা হতেই পারে যে এই ফাঁকা মাঠটাকে চীন হয়তো একটু বাড়তি কাজে লাগাতে আছে। তার যে প্রভাব বলো এটা বাড়ানোর জন্য, তার ন্যারেটিভটাকে প্রসারের জন্য বা তার সম্পর্কটা অন্যদের সাথে বৃদ্ধি করার জন্য। সাবেক এই রাষ্ট্রদূত বলছেন অসম শর্ত ছাড়া চীন যে কোনো সহায়তায় এগিয়ে আসে। দেশটি থেকে বিনিয়োগ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তা নিতে পারলে বাংলাদেশের আরও বেশি এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা অ্যাফোর্ড করতে পারি তাতে ভালো প্রযুক্তি চীনের কাছ থেকে পাওয়া যায়। হ্যাঁ, আমার পার্শ্ববর্তী দেশ ভারত চেষ্টা করলেও সেটা দিতে পারবে না, তার সেটার যথেষ্ট সরবরাহ নাই। অন্যান্য দেশ বিভিন্ন রকমের অসম শর্ত দিয়ে সহযোগিতা করে, চীন সেটা করে না। সেই জন্য আরেকটা কারণ যার জন্য চীনের সাথে আমাদের সম্পর্কটা এগিয়েছে এবং আরও এগোবে। সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের মাধ্যমে দেশটির সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে পারে। বিশেষ করে গুরুত্ব পাবে তিস্তা আলোচনা, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়, যাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী লাভবান হবার সম্ভাবনা রয়েছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। 1 দশকেরও বেশি সময় পর চলতি বছরই হতে যাচ্ছে বিএনপির 7ম জাতীয় কাউন্সিল। চলছে কমিটি পুনর্গঠনের কাজ। দলের হাইকমান্ড জানিয়েছে নতুন নেতৃত্ব, নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন সহ বিভিন্ন বিষয়ে এবারের কাউন্সিলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন দল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তাদেরকেই। বিস্তারিত জানাবেন সাব্বির রোজ।
17 বছর আন্দোলন সংগ্রাম, সরকার পতনের এক দফা থেকে শুরু করে কখনো রোড মার্চ, কখনো হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি। 2009 থেকে 2024 আওয়ামী সরকারের সময়ে অধিকার আদায়ে মামলা নির্যাতন উপেক্ষা করে এভাবেই রাজপথে নিজেদের অবস্থান জানান দিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। অবশেষে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয় হাসিনা সরকারের। রাজনীতির মাঠে তৈরি হয় নতুন সমীকরণ। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও আগামী রাজনৈতিক কৌশল নির্ধারণে নড়ে চড়ে বসেছে। ক্ষমতাসীন দলটির আগামী নেতৃত্ব ঠিক করতে আয়োজন করা হচ্ছে জাতীয় কাউন্সিলের। এছাড়াও ঢেলে সাজানো হবে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠনের খবরে দলের নেতাকর্মীর মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। পদপ্রত্যাশীদের তৎপরতাও বেড়েছে কয়েক গুণ। রাজধানী ঢাকা কেন্দ্রিক আন্দোলনে বিগত দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, এবারের কমিটিতে যেমন ত্যাগী যোগ্য নেতাদের সামনে রাখা হবে, তেমনি মূল্যায়ন করা হবে অভিজ্ঞদেরকেও। যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং দলকে পরিচালনা করার তার রাজনৈতিক সক্ষমতা রয়েছে, এই ধরনের নেতৃত্ব বাছাই করতে আমাদের দল কখনোই ভুল করে নাই। কুঠির উপরে লোক বসবাস করে মহানগর উত্তরে, এই মহানগর উত্তরকে যারা দক্ষ ওই ধরনের ব্যক্তিদের দিয়ে মহানগর উত্তর কমিটি সুন্দর করা হোক। পার্টির দুঃসময়ে পার্টির পাশে ছিল, পার্টিকে গ্রহণ করেছিল, তাদের পার্টির প্রতি একটা কমিটমেন্ট আছে এবং তারা পার্টিকে ভালোবাসে। তারা বিএনপির দুঃসময়ে তারা বিএনপিকে ছেড়ে চলে যাবে না, আমি বিশ্বাস করি। ঢাকা মহানগরের নেতারা বলছেন, সরকার পরিচালনার পাশাপাশি আগামী দিনে যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় এবার দলকে ঢেলে সাজানো জরুরি। এই নির্বাচনও আমাদের কিছু নেতাকর্মী বিভিন্ন সংগঠনের সাথে থেকে তারা কিন্তু কিছু অপরাজনীতিও করেছে। এই যে এই সমস্ত মুনাফেক যারা আছে তাদেরকে দল চিহ্নিত করতে হবে, দল থেকে তাদেরকে বের করে দিতে হবে। দলের যারা নেতৃবৃন্দ সরকারে থাকবে তারা দেশের মানুষ, জাতির জন্য কাজ করবে, কিন্তু আমাদের বিএনপির যে সংগঠন সেটার জন্য আলাদা নেতৃবৃন্দ দরকার। আমি মনে করি যে এটা দুটোই আলাদাভাবে দেখা প্রয়োজন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জাতীয় কাউন্সিলের আগে দেওয়া হবে ঢাকা মহানগরের কমিটি। ওয়ার্ড কমিটি অনেকগুলি আছে, যেখানে নাই বা যেখানে আহ্বায়ক কমিটি আছে সেটা পূর্ণাঙ্গ করতে হবে। খুব দ্রুত করবো আমরা এই কাজটা, শীঘ্রই সিটি কর্পোরেশন নির্বাচনও হবে। তা আমরা তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই করবো ইনশাল্লাহ। তো সেটার জন্য আমাদের সংগঠনটাকে শক্তিশালী করা প্রয়োজন, আরও সুসংহত করা প্রয়োজন। তিনি আরও জানান, চলতি বছরে জাতীয় কাউন্সিল ঘিরে সারা দেশের সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠনের কাজ করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য দ্রুত কিছু কাজ করাটা আমাদের বিবেচনায় মনে হয়েছে যে অধিক অগ্রাধিকার, তো সেটা হচ্ছে। এবং পাশাপাশি আমরা আমাদের কাউন্সিলের জন্য কিছু প্রস্তুতি চলতেছে। 2016 সালের 19 মার্চ বিএনপির সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাব্বির রোজ, এখন, ঢাকা। ছুটির দিনে প্রকারভেদে বেড়েছে সব ধরনের সবজির দাম, এবং এই যে সবজির দাম বাড়ছে, ক্রেতারা যেটি বলছেন যে বাজার মনিটরিংয়ের দিকে তারা গুরুত্ব দিতে বলছেন। আজকে সবজির দামে আমরা যদি দেখি তাহলে দেখব যে 60 থেকে 70 টাকা পর্যন্ত বেড়েছে সেই সবজির দাম। মুরগির দামে কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু গরুর মাংসের যে দাম, সেই গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। তবে গেল বছরের চেয়ে কিছুটা কমেছে মশলার দাম। বিস্তারিত জানাবেন সহকর্মী আফজাল হোসেন। সপ্তাহের ছুটির দিন সকাল থেকেই জমে উঠেছে রাজধানীর কাঁচা বাজার। কেউ সপ্তাহ জুড়ে প্রয়োজনীয় বাজার করতে এসেছেন, কেউ খুঁজছেন তুলনামূলক কম দামে পণ্য। বাজারে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত থাকলেও কয়েকটির দাম বেড়েছে। এর মধ্যে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল 50 টাকা কেজি। এছাড়া কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে করলা, কাঁচামরিচ, চিচিঙ্গা ও টমেটোর দাম। চড়া মূল্যই আছে সব কিছুর দাম। কাঁকরোল আপনার 80 টাকা কেজি, অন্যান্যগুলো মোটামুটি 60-70 টাকার মধ্যেই সবগুলো আছে। যেমন আমরা পেঁপে কোনো জায়গায় 80 টাকা, ছোটোগুলা 60 টাকা, এরকম আর কি। সব জিনিসের পাইকারি কারণ তরকারির দাম প্রচুর কম, কিন্তু খুচরা দোকানে যাবেন কেজিতে 20 টাকা 25 টাকা লাভে কিনতে হবে আপনাদের। যে কোনো মাল কেজিতে 10 টাকা 20 টাকা ওদের কাছ থেকে বেশি কিনতে হবে। আমার 30-20 টাকা কিনবো, ওদের কাছে 50। এদিকে অপরিবর্তিত রয়েছে মাছের দাম। কেজি প্রতি পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 টাকায়, কাতল 240,
চাষের শিং 400 টাকা এবং সিলভার কাপ আকার ভেদে 250 টাকায়। এদিকে কেজিতে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দাম, তবে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার 170 টাকা আর সোনালী বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। এখন তো ঈদ সামনে, এই কারণে এই টাইমে বাজার এমনি একটু কম থাকে। আজের বাজার ব্রয়লার 170, 65 এভাবে চলতেছে। সোনালী মুরগি 350, 340। নদীর মাছের দিকে তো যাওয়াই যায় না। 1 কেজি নদীর চিংড়ি মাছ কিনতে গেলে 1400-1500 টাকা লাগে, আর চাষেরটা 1000-1100 টাকা কেজি। এখন একটু দাম বেশি নিচ্ছে আর কি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে দাম বেশি কেন? কুরবানির সময় এখন গরু আটকানো, গরু পাওয়া যাচ্ছে না, সেই জন্য দাম বেশি। তারপরে এখন লাগবে আমার প্রয়োজনে, সেই জন্য নিচ্ছি। এদিকে ঈদ সামনে রেখে মশলার চাহিদা বেড়েছে, তবে গেল বছরের তুলনায় মশলার দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গেল বছর সাদা এলাচ 5600 টাকা কেজি ছিল, যা এবার 4200 টাকা কেজি। এছাড়াও লবঙ্গ 1300 টাকা এবং গোলমরিচ বিক্রয় হচ্ছে 1000 টাকা কেজি। দাম স্থিতিশীল রয়েছে জয়ত্রী এবং জয়ফলের। যেটা 550 টাকা 600 টাকার মধ্যে ভালো ছিল চলে আসছে। আর পাশাপাশি যে এলাচি, লবঙ্গ, দারচিনি এগুলোর দাম কম। ঈদুল আজহা উপলক্ষে মাংসের যে মশলাগুলো প্রয়োজন, এগুলোর দাম মোটামুটি স্বাভাবিকই আছে। দাম বাড়ে না, আগের দামের চেয়ে মোটামুটি এবছরের দাম তুলনামূলক অনেক কমছে। কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠতে পারে বাজার সিন্ডিকেট। এজন্য বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। আফজাল হোসেন, এখন, ঢাকা। এদিকে চট্টগ্রাম ও ময়মনসিংহে বাড়তে শুরু করেছে পেঁয়াজ ও আদা রসুনের দাম। সিলেটে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। ব্যবসায়ীদের অভিযোগ, সরবরাহ কম থাকায় দামের এই ঊর্ধ্বগতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। কোরবানি ঈদের বাকি আর মাত্র 2 সপ্তাহ। ঠিক এই সময়ে চট্টগ্রামের বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়ে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়। কিছুটা ছোট আকারের পেঁয়াজ 40 টাকায় কিনছেন ক্রেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। এই সুযোগকে কাজে লাগিয়ে যোগানের অজুহাতে দাম বাড়াচ্ছে অসাধু পাইকাররা। এদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদের সুযোগ নিয়ে পাইকাররা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। একই অবস্থা আদা রসুনেরও। তবে আপাতত স্বাভাবিক রয়েছে গরম মশলার দাম। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, যেমন পেঁয়াজ, আদা, রসুন, এগুলা সহানুভূতি পর্যায়ে রাখলে আমাদের জন্য ভালো। আদার দাম বাড়াইছে, রসুনের দাম বাড়াইছে, সবগুলো 10 টাকা করে কেজি বাড়াইছে। কেউ ওই ঈদ উপলক্ষে একটু বাড়ায় বেচতেছে এই হিসাবে। এখানে আহামরি কিছু নেই, মাল আছে প্রচুর পরিমাণ। একই পরিস্থিতি ময়মনসিংহ। কোরবানির ঈদ সামনে রেখে চড়া সব ধরনের মশলার বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া কেজিতে আরও 40 টাকা বেড়ে চায়না আদা বিক্রি হচ্ছে 180 টাকায়। এলাচ, দারুচিনি, মৌরি, লবঙ্গ, মরিচের গুঁড়া, মসুরের ডালের দামও বাড়তি। পেঁয়াজের দাম মনে করি যে মোটামুটিভাবে আমদানি হইলে দাম কম আছে, কদিন আগে এই 2-4 দিন ধরে একটু বেশি। হঠাৎ করে বাড়ছে, একটু কৃষকেরও পয়সা পাইতেছে না, তারপরে বৃষ্টি বাদলের দিন গাড়ি গুড়ি কম আসতেছে, তারপরে ঈদের বাজার বর্তমানে 38 টাকা বিক্রি করতেছি। এদিকে খুলনায় বেড়েছে সব ধরনের মাংসের দাম। গেল সপ্তাহের চেয়ে গরুর মাংস প্রতি কেজিতে 50 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 800 টাকায়। বিক্রেতারা বলছেন, খামারে গরুর সংকট থাকায় দামের এমন ঊর্ধ্বগতি। বেড়েছে মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লারে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। মানুষ যে গরু পালবে, খাবারের যে দাম, সবার লোকসান। এই জন্যই মনে করেন গরু খুবই কম। এই জন্য আগে ছিল 750 টাকা, এখন মনে করেন আমরা বেচতেছি 780, 800 টাকা। সবাই কিনে খাইতে পারবে না, আমাদের মতো গরিব যারা আছে তারা তো 800 টাকা দিয়ে কেনা সম্ভব না। সিলেটে সবজির বাজারেও লেগেছে উত্তাপ। পটল, মূলা, কাঁকরোল, টমেটো সহ সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। দামের এমন ঊর্ধ্বগতিতে বাজারে এসে বিপাকে ক্রেতারা। তাই ঈদ সামনে রেখে বাজার মনিটরিংয়ের তাগিদ ক্রেতাদের। শাহানা জাহান, এখন। এর আগমনী বার্তায় উত্তরের জনপদ রাজশাহীতে শুরু হয়েছে আম নামানো উৎসব। প্রশাসনের বেঁধে দেয়া ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে নামানো হবে আম, আর আজ নামানো হচ্ছে গুটি আম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন এবং মুনাফা নিয়ে আশাবাদী বাগান মালিক এবং ব্যবসায়ীরা। বিস্তারিত জানাবেন মারুফ হাসান। গাছে গাছে সবুজ পাতার আড়ালে ঝুলছে থোকা থোকা আম। জ্যৈষ্ঠের শুরুতেই সেই আম পাড়ায় ব্যস্ত রাজশাহীর বাগান মালিকরা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে শুরু হয়েছে আম নামানোর আনুষ্ঠানিকতা। প্রশাসনের নির্ধারিত সময় মেনে প্রথমেই নামানো হচ্ছে গুটি আম। সঠিক সময়ে আম পাড়তে পেরে স্বস্তিতে বাগান মালিকরা।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আপনার প্রশাসনের নির্দেশে আজকে গুটি আম ভাঙার ডেট দিয়েছে, সেই অনুযায়ী আমরা আম ভাঙছি। আর আমার পরিচিত করছে যে বাগানে অনেক আম দেখা যাচ্ছে। গুটি আমের পর 22 মে থেকে নামানো হবে গোপালভোগ, 25 মে রানী পছন্দ ও লক্ষণভোগ এবং 30 মে হিমসাগর। এরপর জুনের শুরুতেই আসবে ল্যাংড়া ও আম্রপালি। সব কিছু ঠিক থাকলে এবার আমের বাজার থেকে ভালো মুনাফার স্বপ্ন দেখছেন ব্যবসায়ী ও চাষিরা। পর্যাপ্ত পরিমাণে আম আছে, এখন বড় আশা করে আছি আবহাওয়াটা যদি সুন্দর ক্লিয়ার থাকে তাহলে আমের দাম পাবো। আমরা এবার আম বাজারজাত করে লাভবান হব আমরা যারা চাষি আছি। চলতি বছরে রাজশাহীতে 19,000-এর অধিক হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এখান থেকে 780 কোটি টাকার অধিক মুনাফা অর্জন করতে পারবে বাগানীরা। মারুফ হাসান, এখন রাজশাহী। ঈদুল আজহা ঘিরে জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রামের পশুর খামারগুলো। ঈদের আগ পর্যন্ত পশু রাখার সুবিধা থাকায় দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে খামারগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, কোরবানির পশুর দাম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, পশুর দাম গেলবারের তুলনায় 10 থেকে 15% বেশি বলে খামারিরা জানিয়েছেন এবং তারা বলছেন যে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে গোখাদ্যের যেমন দাম বেড়েছে, তেমনি একই সাথে যারা এখানে খামারগুলোতে কাজ করেন শ্রমিক বা শ্রমিকদের মজুরি, সেই মজুরিটিও কিন্তু বেড়েছে এবং এই কারণে মূলত পশুর দাম গত বছরের তুলনায় বা গেল কয়েক বছরের তুলনায় 10 থেকে 15% পর্যন্ত বাড়তি বলে আমরা দেখেছি। এবং খামারগুলোতে এই বছর আমরা যেটি দেখেছি যে প্রতি বছর 60 থেকে 65,000 পর্যন্ত টাকা দামেরও কিন্তু গরু পাওয়া যেত। তবে এবার কিন্তু কিছু কিছু খামারে একেবারে মাঝারি বা ছোট গরুগুলো রয়েছে, কিন্তু বেশিরভাগ খামারেই কিন্তু যে সকল গরু রয়েছে সেগুলোর দাম কিন্তু 1 থেকে 2 লাখ টাকার ওপরে, অর্থাৎ ছোট বা মাঝারি সাইজের গরু কিন্তু তারা একেবারেই রাখেনি। তারা বলছেন যে মূলত তাদের যে খরচ, সেই খরচটি তুলতে গিয়ে তাদের যে ধরনের পশু রাখতে হয় বা যে ধরনের পশু বিক্রি করতে হবে সেই ধরনের টার্গেট নিয়েই কিন্তু তারা পশু সংগ্রহ করেছেন বা লালন পালন করেছেন। এবং চট্টগ্রামে আপনি জানেন যে এবছর 8,18,000-এর মতো পশুর চাহিদা রয়েছে কোরবানিতে। সেখানে উৎপাদন রয়েছে স্থানীয় পর্যায়ে খামারি এবং কৃষক পর্যায়ে 7,83,000-এর মতো, প্রায় 35,000 পশুর কিন্তু ঘাটতি রয়েছে। এবং সেই 35,000 পশুর ঘাটতির ধারণা করা হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন পশুর হাটগুলোতে পশু আসতে শুরু করবে সেই সময়টাতে সেই ঘাটতি পূরণ হবে বলে কিন্তু তারা মনে করছেন। এবং আমরা খামারগুলোতে যেটি দেখেছি যে মূলত এখানে পশু রাখার একটি সুবিধা রয়েছে, একেবারে কোরবানির আগ পর্যন্ত এখানে পশু রাখা যায় এবং কোরবানির দিন সকালে কিংবা তার আগের দিন রাতেও কিন্তু এখানে থেকেই হোম ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে খামারগুলোতে। যেই কারণে মূলত খামারগুলোতে যারা কিছুটা উচ্চবিত্ত কিংবা বড় ধরনের পশু কেনেন এবং হাটের ঝক্কি ঝামেলা এড়াতে চান, তারাই মূলত এই খামারগুলোকে পছন্দ করছেন। আমরা দেখেছি যে চট্টগ্রামের যে সকল বড় ব্যবসায়ীরা রয়েছেন, শিল্পপতিরা রয়েছেন কিংবা প্রবাসী যারা রয়েছেন, যারা অনেক বড় গরু কোরবানি করে থাকেন, তারাই মূলত কিন্তু এই সকল হাটগুলো এই সকল খামারগুলোর ক্রেতা এবং তারাই কিন্তু এখানে আসছেন এবং জমজমাট হয়ে উঠেছে বিকেলের পর থেকে। মূলত আমরা দেখেছি যে একেবারে আশেপাশে যারা রয়েছেন তরুণ থেকে শুরু করে যারা বয়স্ক রয়েছেন তারাও কিন্তু আসছেন, গরুগুলো দেখছেন, কেউ গরু কিনছেন বা পশু কিনছেন, আবার কেউ কেউ কিন্তু বাজার বোঝার চেষ্টা করছেন যে বাজারে কী ধরনের পশু রয়েছে বা কী ধরনের পশু উঠতে পারে, সেগুলোর দাম কেমন হতে পারে, সেগুলো কিন্তু অনেকে বোঝার চেষ্টা করছেন। যারা হাট থেকে পশু কিনবেন তারাও কিন্তু এখানে এসে পশুর দাম এবং গত বছরের সঙ্গে তুলনা করার একটি চেষ্টা করছেন। অন্যদিকে উৎসুক যারা রয়েছেন তারাও কিন্তু পশু দেখতে আসছেন। আমরা জানি যে কোরবানির ঈদ ঘিরে পশুকে কেন্দ্র করে একটি আলাদা উচ্ছ্বাস থাকে প্রত্যেকের মাঝেই। আমরা দেখেছি যে এলাকাগুলোতে পাড়া মহল্লাতেও কিন্তু কোরবানির পশু কেনার পরে আশেপাশে অনেকে দেখতে আসেন এবং সেই পশুগুলো কিন্তু যারা আদর করেন। তেমনিভাবে এই খামারগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে বিকেলের পরের সময়টাতে অনেকটা অবসর কাটানোরও একটি কিন্তু অনুষঙ্গ হয়ে উঠেছে এই খামারগুলো। এখানে আসছেন অনেকেই এবং পশুগুলো দেখছেন, ছবি তুলছেন এবং সেই ছবিগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার শেয়ার করছেন। তো সব কিছু মিলিয়ে ঈদের যে আমেজ, অর্থাৎ ঈদুল আজহার যে আমেজ, সেটি কিন্তু খামারগুলোতে আসলে পুরোপুরি টের পাওয়া যাচ্ছে এবং বিকেলের পর থেকে মূলত এগুলো জমজমাট হয়ে ওঠে এবং বিভিন্ন ধরনের সুযোগ বা অফার নিয়ে, বিশেষ করে হোম ডেলিভারি কিংবা কোনো কোনো খামারে কিন্তু পশু জবাই করে সেই পশুর মাংস বাসায় পৌঁছে দেওয়ারও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং এই সব বিষয় মিলেই কিন্তু দিনকে দিন খামারগুলো জনপ্রিয় হয়ে উঠছে এবং খামারগুলোতে যারা খামারিরা রয়েছেন তারা বলছেন যে প্রায় 50 থেকে 60% পশু কিন্তু এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। তন্ময়। চট্টগ্রামের পশুর হাটের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।
এদিকে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের খামারিরা। ইতোমধ্যে খামারের আগাম বায়নার পাশাপাশি বিক্রিও শুরু হয়েছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর চাহিদার চাইতে বেশি পশু প্রস্তুত রয়েছে। ইমরান আলী সজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আরডিএক্স, এভারেস্ট, টাইসন, থানোস কিংবা স্টার বয় নাম শুনলে মনে হবে সিনেমার কোনো চরিত্র, অথচ এগুলো নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত করা পশুর নাম। শখ আর ভালোবাসা থেকেই আদরের পশুগুলোর এমন ব্যতিক্রমী নাম রেখেছেন খামারিরা। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে উঠেছে জেলার খামারগুলো। কেউ আগাম বায়না করছেন, কেউ আবার সরাসরি খামারে এসে পছন্দের পশু কিনছেন। অনেক ক্রেতা খামারের ফেসবুক পেজ ঘুরে আগে থেকেই দেখে রাখছেন নিজের পছন্দের পশুটি, পরে সরাসরি খামারে এসে চূড়ান্ত করছেন কেনাকাটা। খামারিরা বলছেন সারা বছর ধরেই চলে পশু লালন পালন আর পরিচর্যা। কোরবানির ঈদকে সামনে রেখে কয়েক মাস ধরে বাড়তি যত্ন নেওয়া হয় পশুগুলোর। কালারটা সুন্দর, সাইজ পারফেক্ট সুন্দর আছে। ইন্ডিয়ান বলদ গরু এখন দেখাই যায় না হাটে। এই খামারে আসলে অনেক আইকনিক গরু দেখা যায়, যেমন একটা গরু আছে এই যে কালো, অনেক বড়। জেলা প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য মতে এবছর চাহিদা 1,03,047টি পশু, প্রস্তুত রয়েছে 1,13,754টি, উদ্বৃত্ত 10,760টি। জেলার 5টি উপজেলায় খামারের সংখ্যা 6,537টি। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, উপজেলা প্রশাসন সবাই মিলে একটা টিম ওয়ার্ক হিসেবে কিন্তু আমরা এই কুরবানির সময় কাজ করি এবং পবিত্র ঈদুল আজহা যাতে নিরাপদ ভাবে আমাদের গরুগুলি তৈরি হয় এবং কুরবানিযোগ্য হয় সেটা কিন্তু আমরা নিশ্চিত করে থাকি। খামার থেকে পশু কেনার বাড়তি কিছু সুবিধা থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে ক্রেতাদের। হাট থেকেই গরু কিনতাম সব সময়, তবে বেশ কয়েক বছর ধরে খামার থেকেই কিনতেছি গরু। খামারে আমরা আগে কিনি, খামার রাখে ঈদের আগ পর্যন্ত এবং লজিস্টিক খামার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। চাহিদার তুলনায় এবার নারায়ণগঞ্জে কোরবানির পশু সরবরাহ বেশি থাকায় স্বস্তিতে রয়েছেন খামারিরা। আর পর্যাপ্ত প্রস্তুতি ও তদারকির কারণে ক্রেতারাও আশা করছেন এবারের কোরবানির বাজার হবে নিরাপদ ও লাভজনক। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এই পর্যন্ত প্রায় 450 অধিক শিশু মারা গিয়েছে। 400 নিচে ডেজিগনেটেড হার, আপনি ডেজিগনেটেড হার। আমি হাবিবুল সরকারিতে 450 জন, 54 জন হয়েছে। এই মাসেই মারা গিয়েছে প্রায় 180 জন। এই মাসেই আসলে 15 দিনে এত বেশি মারা যাওয়ার কারণ কি? কি আপনাদের গাফিলতি নাকি? আপনি কি মনে করেন একটু বলেন তো, আমাদের কোনো গাফিলতি আছে কিনা একটু আপনি বলেন। আপনার কাছে জানতে চাই, আমি একজন নাগরিক, আপনার নাগরিক। আমাদের গাফিলতি কি পাইছেন আপনি বলেন। আমরা ইতিহাসের এবং গ্যাবি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের ডাক্তাররা অনেক পরিশ্রম করে যাচ্ছে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএসডিতে 12:30টার সময় আমরা আরও 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে, এবং এটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি, যাতে করে অ্যাকিউট রোগীদের বেলায় আরও বেশি সেবা দেওয়া যায়। সিপ্যাপ না ওটা, সিপ্যাপ আমাদের আইসিডিডব্লিউর একজন ডাক্তার তাহমিদ, উনি একটা প্রসেস ওই অক্সিজেনের জন্য যদি লাং বেশি ভেন্টিলেটরে কাজ না করে, লাংকে গ্যাস সৃষ্টি করার জন্য বাবল সেভ, এটা একটা নতুন প্রসেস করেছে, ওইটাও আমরা দিচ্ছি বাচ্চাদেরকে। আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে অ্যাভেলেবল এমন কোনো ট্রিটমেন্টের দ্বারা নেই যেটা আমরা করতেছি না, বাট পুষ্টির অভাব একটা বিরাট কারণ। এখন এগুলি আমরা রেট্রোগ্রেড ব্যাক করতে চাই না, অতীতের দিকে সমালোচনা করতে চাই না, বাট আপনার এই বাচ্চাদেরকে প্রত্যেক বছরে 2বার করে ভিটামিন এ দেওয়ার কথা। 2024-এ লাস্ট দেওয়া হয়েছে একবার, 2025-এ কোনো ভিটামিন এ ক্যাম্পেনিং হয় নাই। আমরা মাত্র এখন শুরু করেছি। আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ ইউনিসেফের কাছ থেকে পাচ্ছি এবং দেশব্যাপী আমরা এটা করে যাব। মায়েদের শরীরে পুষ্টির অভাব, বাচ্চারা পুষ্টি নিতে পারে না, ব্রেস্ট ফিডিং কম হচ্ছে, সিজারিয়ান বাচ্চাদের মায়ের শাল দুধ খাওয়ানো হচ্ছে না,
বিভিন্ন কারণে বাচ্চারা পুষ্টি নিয়ে গ্রোথ করতে পারতেছে না, যেটার জন্য হাম বেশি আক্রমণ করতেছে। আমারও তো হাম হয়েছে। আগের দিন হামকে গামাসির বড় ভাই বলতো গ্রামের মানুষ, কিন্তু এখন কিন্তু হামটা অন্য রূপে এসেছে। আমরা ট্রাই করতেছি, আপনারাও সহযোগিতা করতেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। হৃদয় হাসপাতালে, এটা হচ্ছে আপনার এখানে শিশু মেলার এদিকে শ্যামলীতে একটা বেসরকারি হাসপাতাল, ওইখানে গতকালকে 3 জন মারা গেছে। একজন ছিল হামে একটা শিশু ছিল, নাম হচ্ছে তানিয়া, 6 মাস 6 দিন বয়স। তো ওইগুলা কি অ্যাড হচ্ছে আসলে, মানে আমরা মৃত্যু তালিকা প্রত্যেকটা আমরা আমাদের গ্রামের গুলিতে আসছে, মানে আদার দেন ঢাকা সিটি তো কম। ঢাকা সিটিতে প্রাইভেট হসপিটালে যেটা হচ্ছে এটা আমরা কাউন্টে নিচ্ছি। আমাদের বিভিন্ন হসপিটালের জুরিডিকশনের ভিতরে যেগুলো আছে আমরা খবর নিয়ে চেষ্টা করছি। তো ভুল তো দু একটা হয়ে যেতে পারে, দু একটা ভুল তো হয়ে যেতে পারে। ওইদিকে যে হাসপাতালগুলো আছে, মানে আমাদের এখানে তো আইসিইউর প্রচুর একটা ঘাটতি আছে। আইসিইউর ঘাটতি থাকার কারণে ওইদিকে যে হসপিটালগুলো, ওইখানে দালালের দৌরাত্ম্যটা অনেক বেশি। এবং দালাল তো গ্রেফতার করতেছি, বলেন আপনারাও একটু সাহায্য করেন। শেষ করি আমি যে মানে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার আছে ওদের গঞ্জের ভুইগড়ে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদের মৃত্যু হয়। গত 10 মে উত্তর বুইগড়ের গিরিধারা এলাকায় একটি 8তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে একই পরিবারের শিশু সন্তান সহ 5 জন দগ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। 5 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তারা মারা গেলেন। অন্যদিকে 11 মে ফতুল্লার কুতুবপুরের লাকি বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে বাবা ছেলে সহ 4 জন দগ্ধ হন। নিচে আরও একটা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগে আরও 2-3 দিন সময় লাগতে পারে। 6 জনের সংক্ষিপ্ত তালিকা থেকে কমিয়ে নামানো হয়েছে 4 জনে। ন্যাশনাল টিমস কমিটির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এছাড়াও এ ব্যাপারে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কোচ নিয়ে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বাফুফের মিটিং হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে ময়মনসিংহে এক অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে কোচ ইস্যুতে ইতিবাচক কথা বলেছেন আমিনুল হক। প্রথম বিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন বাফুফের সভাপতির সাথে গতকাল রাতেও তার আলাপ হয়েছে। আলোচনা হতে পারে শুক্রবারেও। 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হতে যাচ্ছে হামজা সমিতদের হেড কোচ। 230 জন কোচের মধ্যে সিবি বাছাইয়ের মাধ্যমে বাফুফের সংক্ষিপ্ত তালিকা এগিয়ে রয়েছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ন্যাশনাল টিমস কমিটি তারা কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে অনেকটা এগিয়ে নিয়ে আসছে। তো এটা আমরা আসলে অথবা 2-3 দিনের মধ্যে এটার ডিসিশন পাওয়া যাবে। আপনাদের ন্যাশনাল টিমস কমিটি থেকে আপনাদের ডিসিশন জানানো হবে। 2-1 দিনের মধ্যে হয়তো জানতে পারবেন। এবং সংখ্যাটা কিন্তু মানে এটা যেটা আপনি জানেন যে এটা একটা সংখ্যাটা কমিয়ে নেওয়া হয়েছিল 3 থেকে 4 জনে। আমি জানা মতো এটাই জানি। বাফুফের প্রেসিডেন্টের সাথে গতকাল রাতে আমার সাথে কথা হয়েছে। আজকেও হয়তো একটু আলোচনা করে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে আমরা ফাইনালি কাকে নিলে সবচেয়ে ভালো হবে। সো দ্যাট কাকে নিলে ভালো হবে, বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য ইনশাল্লাহ আমরা বদ্ধপরিকর থাকবো। আশা করি ভালো কিছু করবো। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhonTV।